নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকের বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। কারণ আমাদের গতকালই কিন্তু কেন্দ্রীয় বাজেট সেটা পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যেটা সাল 2026 এবং 27। তো আমরা দেখে নেব বাজেট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। আর আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ অনেক প্রশ্নোত্তরই থাকবে এবং টোটাল 55টি এমসিকিউ নিয়েও আলোচনা করা হবে, মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। অবশ্যই তোমরা যারা নতুন রয়েছো তোমরা সকলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। টেলিগ্রামে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সংক্ষেপে আমরা আগে দেখে নেব বাজেটটা কী। আমরা যেমন আমাদের পরিবারের ক্ষেত্রে যেরকম আমরা আয় এবং ব্যয়ের হিসাব করে থাকি প্রতি দিনের বা সপ্তাহের বা মাসিক, ঠিক সেইভাবে কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকার সমগ্র ভারতবর্ষেরও একটা বাজেট কিন্তু স্থির করা হয়। কোন জায়গায় কত টাকা ইনকাম, কত টাকা ব্যয়, অর্থাৎ আয় ব্যয়ের যে আমাদের জিনিসটি, সেটাকেই কিন্তু সংক্ষেপে বলা হচ্ছে বাজেট। তো আমরা দেখব কেন্দ্রীয় বাজেট হলো ভারত সরকারের একটি বার্ষিক আর্থিক বিবরণী। এটি এক বছরের জন্য সরকারের আয় এবং ব্যয়ের সম্পূর্ণ হিসাব যেটা বলা হচ্ছে সেটাই হলো বাজেট। সংবিধানে কত নম্বর ধারায় রয়েছে এই বাজেট সম্পর্কে? 112 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাজেট, অর্থাৎ সংবিধানে আমাদের কিন্তু বাজেট সম্পর্কে কোনো কিছু লেখা নেই। সংবিধানে যেটা লেখা রয়েছে 112 নম্বর অনুচ্ছেদে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকেই আমরা বলছি সংক্ষেপে বাজেট। উপস্থাপক দেশের অর্থমন্ত্রী এটি উপস্থাপন করেন। বর্তমানে রয়েছেন নির্মলা সীতারামন, তিনি কিন্তু আমাদের ফাইন্যান্স মিনিস্টার, যিনি কিন্তু এই বাজেটটি গতকাল পেশ করেছেন। পরবর্তী আমরা দেখব তারিখ। প্রতি বছর 1 ফেব্রুয়ারি বাজেট কিন্তু পেশ করা হয়। নেক্সট আমরা দেখব প্রথম বাজেট কে পেশ করেছেন। তো ভারতের প্রথম বাজেট পেশ করে হয়েছিল 1860 সালের 7 এপ্রিল। এটি পেশ করেছিলেন ব্রিটিশ সরকারের অর্থমন্ত্রী জেমস উইলসন। আমরা ব্রিটিশ ভারতের কথা বলছি এটি। সুতরাং জেমস উইলসনকে ভারতীয় বাজেট ব্যবস্থার জনক বলা হয়ে থাকে। এছাড়া রয়েছেন আমাদের লর্ড ক্যানিং। ভারতের প্রথম বাজেট যখন পেশ করা হয় তখন ভাইসরয় ছিলেন বা গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিংয়ের সময় এটি পেশ করা হয়েছিল। নেক্সট রয়েছে স্বাধীন ভারতের প্রথম বাজেট। এটি পেশ করা হয়েছিল সাল 1947 সালের 26 নভেম্বর। স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী কে ষাণমুগম চেট্টি। অবশ্যই কিন্তু আমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে এই সমস্ত তথ্যগুলি। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে। পরবর্তী পয়েন্টে আমরা দেখব প্রজাতান্ত্রিক ভারতে প্রথম বাজেট পেশ করা হয়েছিল 1950 সালে, যখন ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেছিল। তারপর প্রথম বাজেট পেশ করা হয়েছিল 1950-এ। সেই সময় পেশ করেন কে? জন মাথাই। জন মাথাই তখন তিনি কিন্তু এটা পেশ করেছিলেন। এবং প্রথম ডিজিটাল বাজেট এটা কবে পেশ করা হয়েছিল? আমরা জানি যে করোনার সময় কিন্তু প্রথম ডিজিটাল বাজেট এটা কিন্তু পেশ করা হয়েছিল 21 থেকে 22-এর মধ্যে। সেই সময় অর্থমন্ত্রী ছিলেন নির্মলা সীতারামন। তিনি কিন্তু প্রথমবার ট্যাবলেটের মাধ্যমে ডিজিটাল উপায়ে তিনি কিন্তু বাজেট পেশ করেছেন। নির্মলা সীতারামনের কিছু গুরুত্বপূর্ণ রেকর্ডও রয়েছে, কারণ 2026 সাল পর্যন্ত নির্মলা সীতারামন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে টানা 9 বার কিন্তু তিনি বাজেট পেশ করেছেন। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নির্মলা সীতারামনের। ঠিক আছে, তো অবশ্যই দেখে রাখতে হবে, এক্সামের জন্য আমাদের এগুলো ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব আমাদের যে বাজেট, যেটা কেন্দ্রীয় বাজেট, যেটাকে আমরা ইউনিয়ন বাজেট বলে থাকছি 2026-27। এই বাজেটে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং এই বাজেটের সাথে গুরুত্বপূর্ণ আমাদের যে স্ট্যাটিক ফ্যাক্ট, সেগুলো কিন্তু আমরা এমসিকিউ এর মাধ্যমে দেখে নেব, যেগুলো আমাদের ডাইরেক্ট পরীক্ষায় কিন্তু চলে আসবে। অবশ্যই 55টি প্রশ্ন উত্তর রয়েছে। শেষ পর্যন্ত অবশ্যই তোমরা সকলে ধৈর্য সহকারে দেখবে, কারণ এই ক্লাস থেকে তোমাদের মোটামুটি 2 নম্বর কিন্তু আশা করা যায়। যে কোনো এক্সাম দাও না কেন তোমাদের এখান থেকে প্রশ্ন চলে আসবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী প্রশ্নে আসার আগে আমরা দেখে নেব আমাদের কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ, যেগুলো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে। যেমন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স 2024, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, নেওয়ার প্রয়োজন নেই। 2025টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যেটা তোমরা মান্থলি পেয়ে যাবে ₹20-20, অথবা যদি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নাও 2025-এর কমপ্লিট, সেক্ষেত্রে তোমরা এটা 199 টাকার মধ্যে পেয়ে যাবে। এছাড়া এসএসসি জিডি 2024 এবং 2025-এর বাংলা ভাষায় শিফট ওয়াইজ যদি সমস্ত প্রশ্নোত্তর প্রিভিয়াস ইয়ার যদি প্রয়োজন হয় তোমাদের, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা 50 টাকার মধ্যে পেয়ে যাবে। এবং আরপিএফ এসআই রয়েছে 2024-এর সাবজেক্ট ওয়াইজ, বায়োলজি রয়েছে, রেলওয়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এছাড়া এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র 2020-21 এবং 2025-এর প্রশ্ন উত্তর রয়েছে সাবজেক্ট ওয়াইজ। ইতিহাস অত্যন্ত ইম্পর্টেন্ট, সংবিধানের গুরুত্বপূর্ণ পিডিএফ এবং স্ট্যাটিক জিকে, এই সবগুলোই অ্যাভেলেবেল রয়েছে। যার যেটা প্রয়োজন মতো তোমরা নিচে দেওয়ার নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। প্রথমে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে সেভ করে রাখবে, তারপরেই কিন্তু তোমরা মেসেজ করবে।
এখানে ডেমো পিডিএফ হিসেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ নভেম্বর মাসের 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে তোমাদের এক্সামের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে কিন্তু আমাদের প্রতিটা প্রশ্ন খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, তার উত্তরও দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু প্রশ্ন উত্তরগুলো দেওয়া তো রয়েছে, আর প্রতিটা প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য যেগুলো ওরিয়েন্টেড সেইগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে, কোনো ফালতু ইনফরমেশন কিন্তু দেওয়া নেই, যেগুলো তোমাদের এসএসসি রেল সমস্ত এক্সামের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া স্ট্যাটিক জেগে তোমরা এখানে পিডিএফ দেখতে পাচ্ছ, টোটাল 125-এর ওপর টপিকের সংখ্যা রয়েছে এবং 126টার মধ্যে পেজের মধ্যে কিন্তু কমপ্লিট করা রয়েছে কমপ্লিট স্ট্যাটিক জিকে, সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সমস্ত টপিক এখানে দেওয়া রয়েছে স্ট্যাটিক জিকের, যেগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট সমস্ত টপিক তোমরা এখানে পেয়ে যাবে। সম্পূর্ণ ডেমোটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, সম্পূর্ণ যে টপিক এবং টপিক সম্পর্কিত গুরুত্বপূর্ণ যে সমস্ত তথ্য সম্পূর্ণ পিডিএফ কিন্তু কালারফুল সাইজ এবং A4 সাইজ ফরম্যাটে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, প্রিন্টেবল অবশ্যই, ঠিক আছে, প্রিন্টও করতে পারবে। সংবিধানের গুরুত্বপূর্ণ পিডিএফটা তোমরা অবশ্যই নিয়ে রাখবে, সংবিধান, হিস্ট্রি এবং স্ট্যাটিক জিকে, এই তিনটে তো সকলের জন্য ইম্পর্টেন্ট, আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের রেল এবং এসএসসির জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখে নেবে যার যেটা প্রয়োজন রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন ডাইরেক্ট কিন্তু কমন পাবে, এটা কিন্তু অবশ্যই আমরা কিন্তু 100% বলতে পারি। তো এখানে চলো পরবর্তী আমাদের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। প্রথম আমাদের প্রশ্ন রয়েছে, সংসদের কোন সদনে বাজেট প্রথম পেশ করা হয়? তো সংসদের কোন সদনে বাজেট প্রথম পেশ করা হয়েছিল? অবশ্যই কিন্তু প্রথম কিন্তু বাজেট পেশ করা হয়ে থাকে লোকসভাতে। অপশান নম্বর বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে কোন আর্টিকেলে বার্ষিক আর্থিক বিবৃতি বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটাকে আমরা সংক্ষেপে বাজেট বলছি, সেটা কত নম্বর আর্টিকেল বা অনুচ্ছেদে দেওয়া রয়েছে? অবশ্যই সংবিধানের 112 নম্বর অনুচ্ছেদে দেওয়া রয়েছে এই অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে, যেটা সংবিধানের পার্ট নাম্বার 5-এর মধ্যে পড়ছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন বছর ভারতের কেন্দ্রীয় বাজেট এবং রেল বাজেট একত্রিত করা হয়েছিল? অবশ্যই সাল 2017 সালে রেল এবং কেন্দ্রীয় বাজেট দুটোকে কিন্তু একত্রিত করা হয়েছিল। এর আগে কিন্তু তোমাদের আলাদা আলাদা কিন্তু বাজেট কিন্তু পেশ করা হতো, তো 2017 সাল থেকে দুটোকে মার্জ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম বাজেট কবে পেশ করা হয়েছে? ভারতের প্রথম বাজেট পেশ করা হয়েছিল 18 ফেব্রুয়ারি 1860। অপশান নম্বর বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিতে সরকারি বাজেটের অংশ নয়? তো চারটে অপশানের মধ্যে কোনটা সরকারি বাজেটের অংশ নয়? অবশ্যই ক্যাপিটাল এক্সপেন্ডিচার রয়েছে, মূলধনী ব্যয়, রাজস্ব ব্যয় যেটা রেভিনিউ এক্সপেন্ডিচার, মূলধনী আয় যেটা রয়েছে ক্যাপিটাল রিসিপ্টস, অবশ্যই এগুলো সবই কিন্তু আমাদের সরকারি বাজেটের অংশ, কিন্তু জেন্ডার বাজেট এটা কোনো রকমভাবে আমাদের সরকারি বাজেটের অংশ নয়। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম কোন বছরের বাজেট প্রথম পেপারলেস বাজেট হিসাবে পেশ করা হয়েছিল? অবশ্যই আমরা দেখেছি যে করোনার সময় যেটা হয়েছিল সাল 2020, 21-22-এ যেটা হয়েছিল, নির্মলা সীতারামনই তিনি পেশ করেছিলেন ডিজিটালভাবে, তো এটা কিন্তু সম্পূর্ণভাবে পেপারলেস ছিল। ভারতের কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট কোন তারিখে পেশ করা হয়? অবশ্যই ভারতের যে কেন্দ্রীয় বাজেট, ইউনিয়ন বাজেট, যেটা পেশ করা হয়ে থাকে প্রতি ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে, 1 ফেব্রুয়ারি কিন্তু বাজেট কিন্তু পেশ করা হয়ে থাকে আমাদের ইন্ডিয়ার। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রীর নাম কি? একদম সম্পূর্ণকালীন আমাদের ফাইন্যান্স মিনিস্টারের নাম কি? ওমেন্স। অবশ্যই নির্মলা সীতারামন, তিনি টানা এখনও পর্যন্ত 2026টাকে ইনক্লুড করে 9টি বাজেট তিনি কিন্তু এখনও পর্যন্ত পেশ করেছেন। পরবর্তী প্রশ্ন, প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে টানা 9 বারের বাজেট পেশ করেছেন কে? অবশ্যই আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি কিন্তু 9 বার টানা বাজেট পেশ করেছেন। পরবর্তী প্রশ্ন, ভারতে কোন বছর প্রথম জিরো পেজ বাজেট ব্যবহার করা হয়েছে? তো জিরো পেজ বাজেট এটি ব্যবহার করা হয়েছিল 1987-তে। অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন, প্রজাতন্ত্র ভারতের প্রথম বাজেট কে পেশ করেছেন? অবশ্যই কিন্তু জন মাথায়, তিনি প্রজাতান্ত্রিক ভারতের প্রথম বাজেট কিন্তু তিনি পেশ করেছিলেন 1950-এর পর। পরবর্তী প্রশ্ন, প্রজাতন্ত্র ভারতের প্রথম বাজেট কবে পেশ করা হয়েছিল? তো প্রজাতান্ত্রিক ভারতের প্রথম বাজেট কিন্তু পেশ করা হয়েছিল 28 ফেব্রুয়ারি 1950। আগে কিন্তু 28 ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়। অবশ্যই এই ধরনের প্রশ্নটা আমরা দেখব, কবে থেকে এটা 1 ফেব্রুয়ারিতে পেশ করা হচ্ছে। অবশ্যই তোমরা সকলে লাইক এবং শেয়ার করে দেবে, আর বাজেট থেকে যা যা প্রশ্ন করা হচ্ছে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, এর বাইরে তোমাদের কিন্তু কোনো এক্সামের জন্য মিস হবে না, ঠিক আছে। চলো, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কোন নেতার নামে সবচেয়ে বেশিবার বাজেট পেশ করার রেকর্ড রয়েছে?
অবশ্যই অত্যন্ত ইম্পর্ট্যান্ট, মোরারজি দেশাই তিনি এখনও পর্যন্ত 10 বার তিনি কিন্তু বাজেট কিন্তু পেশ করেছেন, সবথেকে বেশি ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস তিনি কিন্তু বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই। পরবর্তী প্রশ্ন, 2017 সালের পর থেকে কোন তারিখে বাজেট পেশ শুরু করা হয়? অবশ্যই আমরা বলেছিলাম না তোমাদের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত, আগে মানে 1950 থেকে শুরু করে তোমাদের মোটামুটি 2017 সালের আগে পর্যন্ত 16 সাল পর্যন্ত কিন্তু তোমাদের বাজেট পেশ করা হতো 28শে ফেব্রুয়ারি, কিন্তু তোমাদের 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করা হচ্ছে 2017 সালের পর থেকে। অবশ্যই এটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। 1 ফেব্রুয়ারি কিন্তু আমরা 2017 সাল থেকে এটা বাজেট পেশ করে আসছি। পরবর্তী প্রশ্ন আছে, কাকে ভারতীয় বাজেট ব্যবস্থার জনক বলা হয়ে থাকে? অবশ্যই যিনি প্রথম বাজেট পেশ করেছিলেন, যার নাম জেমস উইলসন, তাকে কিন্তু বলা হচ্ছে ভারতের বাজেট ব্যবস্থার জনক। পরবর্তী প্রশ্ন রয়েছে, সংসদের কোন ভাষায় বাজেট পেশ করা হয়ে থাকে? তো অবশ্যই তোমাদের হিন্দি এবং ইংলিশ দুই ক্ষেত্রেই কিন্তু সংসদের বাজেট পেশ করা হয়ে থাকে। ভারতে কোন বছর তোমাদের জেন্ডার বাজেটিং প্রবর্তন করা হয়েছিল? তো জেন্ডার বাজেটিং যেটা কিন্তু প্রবর্তন করা হয়েছিল 2005 থেকে 2006-এর মধ্যে। অপশান নাম্বার এ। নেক্সট কোশ্চেন, কোন দেশ প্রথম জিরো বেসড বাজেটিং প্রবর্তন করেছেন? অবশ্যই কিন্তু এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এটি প্রবর্তন করে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভারতে বাজেটের প্রকারভেদ নয়? তো নিচের কোনটা বাজেটের প্রকারভেদ নয়? অবশ্যই সুষম বাজেট রয়েছে, উদ্বৃত্ত বাজেট রয়েছে, এছাড়া লোকসান বাজেট রয়েছে যেটা লসেস, কিন্তু এখানে কিন্তু রিজার্ভ বাজেট তোমাদের সংরক্ষিত বাজেট বলে কোনো অপশান নেই। পরবর্তী প্রশ্ন আছে, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুযায়ী 2025-26 অর্থবর্ষের জন্য মূলধনী ব্যয়ের পরিমাণ কত নির্ধারণ করা হয়েছে? অবশ্যই মূলধনী ব্যয়ের পরিমাণ এখানে নির্ধারণ করা হয়েছে তোমাদের অপশান নাম্বার এ 11.21 লক্ষ কোটি টাকা। অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট এটা। পরবর্তী প্রশ্ন, নেক্সট কোশ্চেন রয়েছে, ভারতীয় সংবিধানে বাজেটকে কী নামে অভিহিত করা হয়েছে? তো এটা আমরা দেখেই নিয়েছি যে বার্ষিক আর্থিক বিবৃতি বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা সংবিধানের 112 নম্বর আর্টিকেলে রয়েছে 5 নম্বর 5-এ। পরবর্তী প্রশ্ন আছে, সরকারি বাজেট হলো আগামী অর্থবর্ষের জন্য সরকারি প্রাপ্তি এবং ব্যয়ের অনুমানের একটি বিবরণ। আর্থিক যেটা কিন্তু ভারতে আর্থিক বছর বা ফাইন্যান্সিয়াল ইয়ারের যে সময়সীমা রয়েছে সেটা কত? তো অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 1 এপ্রিল থেকে শুরু করে 31শে মার্চ, এইটাই হচ্ছে আমাদের ভারতের ফাইন্যান্সিয়াল ইয়ার। ঠিক আছে, তো 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল বছর, আর্থিক বছর আমাদের শুরু হয় এবং 31শে মার্চ এটা ডেডলাইন। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। কেন্দ্র সরকারের বাজেট কী নামে পরিচিত? অবশ্যই কেন্দ্রীয় বাজেট বা ইউনিয়ন বাজেট নামে পরিচিত কেন্দ্র সরকারের বাজেট। নেক্সট কোশ্চেন, বাজেট হলো একটি পরিকল্পনা যার নিচের কোন রূপে প্রকাশ করা হয়? তো অবশ্যই বাজেট একটি পরিকল্পনা, যেটা হচ্ছে আমাদের সরকারের যে আয় ব্যয়ের হিসাব, যেটা আমাদের আর্থিক রূপ বা আর্থিক বিবৃতি হিসাবে কিন্তু এটাকে আমরা চিনি বা এটাকে প্রকাশ করা হয়ে থাকে। পরবর্তী রয়েছে, লোকসভায় বার্ষিক বাজেট কে পেশ করে থাকেন? অবশ্যই লোকসভায় বার্ষিক বাজেট যেটা কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী পেশ করে থাকেন, এবং এই বছরও পেশ করেছেন আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় বাজেট 2025-26 অনুযায়ী নতুন কর ব্যবস্থার অধীনে কত টাকা পর্যন্ত আয়ের ওপর কোনো কর প্রযোজ্য নয়? এটা 2025-26 অনুসারে আমরা দেখেই নিয়েছিলাম যে কোনো রকম কর কিন্তু তোমাদের লাগছিল না, যেটা আয়কর, অবশ্যই ইনকাম ট্যাক্স, যেটা 12 লক্ষ টাকার মধ্যে কোনো রকম তোমাদের ইনকাম ট্যাক্সের আওতায় আসছিল না। পরবর্তী প্রশ্ন, 1860 সালের 18ই ফেব্রুয়ারি ভারতে প্রথম বাজেট কে পেশ করেছিলেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জেমস উইলসন। অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন রয়েছে, 1987 সালের বাজেটে ভারতে প্রথমবার কর্পোরেট ট্যাক্সকে চালু করেছিলেন? তো কর্পোরেট ট্যাক্স যেটা কিন্তু প্রথম চালু করেছিলেন 1987 বাজেটে রাজীব গান্ধী। অপশান নাম্বার সি, রাজীব গান্ধী তিনি কিন্তু এটি প্রথম চালু করেন। নেক্সট রয়েছে, ভারতে কোন বছরে বাজেটকে ব্ল্যাক বাজেট বলা হয়ে থাকে? ব্ল্যাক বাজেট বলা হচ্ছে তোমাদের সাল 1973 থেকে 74 সালের যে বাজেট সেটাকেই বলা হচ্ছে ব্ল্যাক বাজেট, কারণ এখানে কিন্তু রাজস্ব ঘাটতি কিন্তু বেশি পরিমাণে হয়ে গেছিল আর্থিক বছরে। পরবর্তী প্রশ্ন, অন্তর্বর্তীকালীন বাজেট বা ইন্টারিম বাজেট শব্দটি প্রথমবার আর ষণমুখম চেট্টি তার ভাষণে কোন বছর ব্যবহার করেছিলেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে 1948 থেকে 49-এ। অপশান নাম্বার এ। পরবর্তী প্রশ্ন রয়েছে, সংসদে
কেন্দ্রীয় বাজেট তৈরি এবং পেশ করার জন্য নিচের কোনটি দায়ী? তো নিচের কোনটা দায়ী রয়েছে সংসদে কেন্দ্রীয় বাজেট তৈরি এবং পেশ করার জন্য? অবশ্যই অর্থনৈতিক বিষয়ক বিভাগ। অর্থনৈতিক বিষয়ক বিভাগ কিন্তু এর জন্য দায়ী রয়েছে, যেটা ডিপার্টমেন্ট আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টেরই একটি অংশ। পরবর্তী রয়েছে কোন মন্ত্রক বাজেট তৈরি করে থাকে? অবশ্যই আমাদের অর্থ মন্ত্রক, ফাইন্যান্স মিনিস্ট্রি। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেছিলেন? অবশ্যই আমরা জানি যে স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন আর.কে. শানমোহন চেট্টি, 26 নভেম্বর 1947। অবশ্যই যদি তোমাদের ভালো মনে হয় ক্লাসটি একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। আর আজকের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে অবশ্যই তোমাদের যদি পছন্দ হয়ে থাকে সেটা অবশ্যই জানাতে ভুলবে না। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী কে? ভারতের প্রথম অর্থ মহিলা কিন্তু রয়েছেন আমাদের ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কিন্তু ভারতের প্রথম অর্থমন্ত্রী, ঠিক আছে। এবং যদি বলা হয় পূর্ণকালীন অর্থমন্ত্রী সেক্ষেত্রে কিন্তু নির্মলা সীতারামন। আর এখনও পর্যন্ত সবথেকে বেশিবার বাজেট কে পেশ করেছেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এখনও পর্যন্ত 9 বার। আর সবথেকে বেশি বাজেট কে পেশ করেছেন তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে সেটা অবশ্যই মোরারজি দেশাই, 10 টাইমস। চলো পরবর্তী প্রশ্ন দেখি। ভারতের সবচেয়ে দীর্ঘ বাজেট ভাষণ কে দিয়েছেন? অর্থাৎ সবথেকে বাজেটে দীর্ঘ ভাষণ দিয়েছেন কে? তো নির্মলা সীতারামন, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের কতজন প্রধানমন্ত্রী থাকাকালীন বাজেট পেশ করেছেন? অবশ্যই ইম্পর্টেন্ট, এক্সামের জন্য ইম্পর্টেন্ট, কারণ আমাদের ভারতে এমন 3 জনই প্রধানমন্ত্রী ছিলেন যারা কিন্তু প্রধানমন্ত্রী থাকাকালীন তারা বাজেট পেশ করেছেন। কোন কোন ব্যক্তি তারা? অবশ্যই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন তার মধ্যে। জওহরলাল নেহরু তিনিও কিন্তু ছিলেন। পরবর্তী ছিলেন ইন্দিরা গান্ধী, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ইনিও ছিলেন। এবং তার পরবর্তী ছিলেন কে? গান্ধী বংশীরই রাজীব গান্ধী। ইনারা 3 জন ব্যক্তি যারা প্রধানমন্ত্রী থাকাকালীন তারা কিন্তু বাজেট পেশ করেছেন। তো এমন 3 জন প্রধানমন্ত্রী যারা তাদের পদে থাকাকালীন বাজেট পেশ করেছেন জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী। চলো পরবর্তী প্রশ্ন আছে, কোন প্রধানমন্ত্রী সংসদে প্রথমবার বাজেট পেশ করেছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহরু প্রথমবার কিন্তু সংসদে বাজেট পেশ করেন। নেক্সট প্রশ্ন, সরকারের রাজস্ব ব্যয় যদি তার রাজস্ব প্রাপ্তির থেকে বেশি হয় তবে তাকে কি বলা হবে? ভালো করে দেখো, তোমাদের অর্থনৈতিক টার্মস অর্থাৎ ইকোনমিক্সে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের চলে আসে। যখন তোমাদের রাজস্ব ব্যয়টা তোমাদের রাজস্ব প্রাপ্তির থেকে বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আমরা বলবো কি? অবশ্যই রাজস্ব ঘাটতি, ডেফিসিট হবে সেক্ষেত্রে। তো রাজস্ব ঘাটতি, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বাজেট 2026-27 ঘোষিত ভারত বিস্তার আসলে কি? ভারত বিস্তার এটি হলো একটি কি? অবশ্যই একটি বহুভাষী এআই ভিত্তিক টুলস, যেটা কিন্তু এই বাজেটে কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং এটার আসল উদ্দেশ্য কী রয়েছে? যে সমস্ত আমাদের প্রান্তিক কৃষকরা রয়েছেন এবং তাদের যে ফসল সম্পর্কিত যে পরিচর্যা করার জন্য এই এআই ভিত্তিক যে টুলস, এটা সমস্ত ভাষায় কিন্তু তোমাদের সাপোর্টেড, ঠিক আছে। তো যে কোনো ভাষায় প্রশ্ন করলে বা ছবি তুলে তোমাদের পাঠালে তার সমস্ত উপকারিতা বা তার সমস্ত কিছু তুলে ধরতে পারবে এই এআই ভিত্তিক টুলস, যার নাম ভারত বিস্তার। এটা কিন্তু বাজেটে ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, বাজেট 2026-27 প্রতিরক্ষার জন্য মোট কত ব্যয় প্রস্তাব করা হয়েছে? এখানে বলা হচ্ছে তোমাদের প্রতিরক্ষা, আমাদের ডিফেন্সের জন্য, আমাদের ডিফেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিভাগ। তো এই বিভাগের জন্য তোমাদের যে টাকাটা বরাদ্দ করা হয়েছে এই বছরের বাজেটে 7,84,678.28 কোটি টাকা। এত টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে শুধু ডিফেন্সের জন্য, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, বাজেট 2026-27 কতগুলো নতুন জাতীয় জলপথ ওয়াটারওয়ে এর প্রস্তাব করা হয়েছে? তো এক্ষেত্রে নতুন আরও ওয়াটারওয়ে বাড়ানোর কথা বলা হয়েছে, যেটা সংখ্যা হচ্ছে আমাদের কত? 20টি, অপশান নাম্বার সি। পরবর্তী প্রশ্ন, অর্থ বছর 26-27 জন্য সরকারের আনুমানিক মোট ব্যয় কত ধরা হয়েছে? তো টোটাল যে আনুমানিক ব্যয় যেটা কিন্তু ধরা হয়েছে 53.5 লক্ষ কোটি টাকা। পরবর্তী প্রশ্ন আছে, বাজেট 26-27 প্রস্তাবিত ডেডিকেটেড কেমিক্যাল পার্ক কোন মডেলের ভিত্তিতে এটি তৈরি করা হবে? তো ডেডিকেটেড কেমিক্যাল পার্ক যেটা কিন্তু তৈরি করা হবে কোন মডেলের ওপর ভিত্তি করে? প্লাগ অ্যান্ড প্লে মডেল। পরবর্তী প্রশ্ন আছে,
বাজেট 2026-27 কতগুলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা স্থাপনের প্রস্তাব করা হয়েছে? অবশ্যই ভারতে এখনও পর্যন্ত এই যে সংস্থা সেটা কিন্তু একটাই রয়েছে, যেটা রয়েছে কোথায়? আমাদের নয়াদিল্লিতে। কিন্তু এই বছরের বাজেটে তোমাদের আরও 3টি কিন্তু এখানে নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা স্থাপনের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, অর্থবছর 2026-27 পাবলিক ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স যেটাকে বলা হচ্ছে সংক্ষেপে, সরকারি মূলধনী ব্যয় কত হওয়ার অনুমান করা হয়েছে? তো অবশ্যই এখানে 12.2 লক্ষ কোটি টাকা। অপশান নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আছে, অর্থবছর 2026-27 জন্য রাজকোষীয় ঘাটতি কত শতাংশ থাকার অনুমান করা হয়েছে? রাজকোষীয় ঘাটতি অর্থাৎ ডেফিসিটের কথা বলা হচ্ছে, যেক্ষেত্রে আমাদের 4.3% কিন্তু এখানে অনুমান করা হয়েছে। বাজেট নিচের কোনটির একটি দলিল বা নথি? অবশ্যই সরকারের রাজস্ব নীতি বা রাজস্ব সংক্রান্ত যে সমস্ত আয় ব্যয়ের যে হিসাব তারই যে নথি বা দলিল, সেটাই হচ্ছে আমাদের এই বাজেট। পরবর্তী প্রশ্ন আছে, সংবিধানের কোন অনুচ্ছেদটি আকস্মিক তহবিল বা কন্টিনজেন্সি ফান্ড এর সাথে সম্পর্কিত? এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ অনেকবার এটা পরীক্ষায় চলে এসেছে এসএসসি সহ অন্যান্য এক্সামে। সংবিধানের অনুচ্ছেদ নম্বর 267 থেকে আমরা কন্টিনজেন্সি ফান্ড সম্পর্কে জানতে পারি। পরবর্তী প্রশ্ন রয়েছে, অপশানস প্রিমিয়াম অ্যান্ড অপশান এক্সারসাইজ এর ওপর সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বাড়িয়ে কত করার প্রস্তাব করা হয়েছে? তো এটা মূলত তোমাদের যাদের শেয়ার মার্কেট মোটামুটি করে থাকো তারা এটা হয়তো ভালো করে বলতে পারবে। তো এক্ষেত্রে কিন্তু যাদের জন্য এটা প্রস্তাব করা হয়েছে সেই পার্সেন্ট হচ্ছে 0.15%। ঠিক আছে, তো দেখে রাখবে এটা। পরবর্তী প্রশ্ন আছে, কোস্টাল কার্গো প্রমোশন স্কিমের অধীনে 2047 সালের মধ্যে অংশীদারি কত শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হবে? তো এক্ষেত্রে কিন্তু তোমাদের 6 থেকে 12% কিন্তু এখানে বৃদ্ধি করার কথা বলা হয়েছে কোস্টাল কার্গো প্রমোশন স্কিমের অধীনে। 2047 সাল টার্গেট। পরবর্তী প্রশ্ন, কতগুলি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপন করার কথা বলা হয়েছে? তো কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপনের কথা বলা হয়েছে, তাও আবার সরকারি বিদ্যালয়, ঠিক আছে, এবং কলেজে। কতগুলো? 12,000 না, 15,000 যে আমাদের স্কুল রয়েছে, বিদ্যালয় যেগুলো সেকেন্ডারি এডুকেশনের মধ্যে পড়ছে, এবং 500 এমন কলেজ রয়েছে সারা ভারতে, যেখানে কিন্তু আলাদাভাবে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব স্থাপন করা হবে, যার মাধ্যমে স্টুডেন্টদের আধুনিক যে প্রযুক্তি বা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে তাদের কিন্তু ধারণা বা জ্ঞান কিন্তু দেওয়া হবে। সেটা স্কুল কলেজ থেকেই শুরু হয়ে যাচ্ছে, কারণ আমাদের আগামী যে প্রজন্ম সেটা কিন্তু এই দিকেই এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তী দেখি প্রশ্ন। বাজেট অনুমান 2026-27 অনুযায়ী ঋণ ও জিডিপির অনুপাত যেটা রয়েছে, রেশিওটা কত? ডেট টু জিডিপি রেশিও কত ধরা হয়েছে? অবশ্যই এক্ষেত্রে আমাদের 55.6% কিন্তু এটা ধরা হয়েছে। নেক্সট কোশ্চেন, আর এই প্রশ্নটা অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, জল জীবন মিশনের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? তো বাড়ি বাড়ি ঘর ঘর জল, যেটা আমাদের যে প্রজেক্ট, তো জল জীবন মিশন এর মাধ্যমে এই বছরে যেটা বরাদ্দ করা হয়েছে 67,670 কোটি টাকা। এটা কিন্তু বরাদ্দ করা হয়েছে এই বছরে জল জীবন মিশনের জন্য। পরবর্তী প্রশ্ন, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিক মিশন গ্রামীণ ভিবিজি রামজি যে প্রকল্প রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প, যেটা আমরা 100 দিনের কাজ হিসেবে চিনি, সেটাকে বাড়িয়ে কিন্তু তোমাদের কিছু অন্তত বাড়ানো হয়েছে, এবং এই প্রকল্পের জন্য কিন্তু টোটাল যে অ্যামাউন্ট বরাদ্দ করা হয়েছে সেটা হচ্ছে 95,692 কোটি টাকা। এই আর্থিক বছরের জন্য এটা বরাদ্দ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 কত তারিখ থেকে এটা কার্যকর হবে? তো ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা কিন্তু নতুন 2025 কোন তারিখ থেকে এটা কার্যকর হবে? এটা কিন্তু 1 এপ্রিল 2026 থেকে কার্যকর করার কথা বলা হয়েছে। অপশান নাম্বার ডি। চলো পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের জন্য, সকলের জন্য থাকছে। গ্লোবাল বিগ ক্যাট সামিট 2026 কোন শহরে আয়োজিত হতে চলেছে? অপশান রয়েছে ভোপাল, নয়াদিল্লি, গান্ধীনগর এবং মহীশূর। এই 4টে অপশানের মধ্যে একটা হবে। তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকছে এটা, সকলে অ্যান্সারটা কমেন্ট সেকশানে চাই, এবং এই প্রশ্নটাও কিন্তু এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো আজকে ছিল আমাদের বাজেট সম্পর্কিত তথ্য। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, এবং আজকের যে স্লাইড বা ব্যাকগ্রাউন্ড সেটাও
আমার মনে হয় এটা ঠিকঠাক ছিল তোমাদের চোখের পক্ষে দেখার জন্য, ঠিক আছে? কারণ হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখলে অনেকের সমস্যা হয়। তো তার জন্য আমার মনে হয় এটা ঠিকঠাক আছে। অবশ্যই তার জন্য একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেলে অলরেডি তোমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য তোমাদের স্পেশালি জিকে ক্লাস চলছে, ঠিক আছে? পরবর্তী ক্লাস আগামীকাল পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে। এখানে গুরুত্বপূর্ণ সমস্ত ধরনের ইনফরমেশান, যে কোনো ধরনের আমাদের বিজ্ঞপ্তি বা আমাদের নতুন যে নোটিফিকেশান, অ্যাডমিট কার্ড, যে কোনো ধরনের তোমাদের এক্সামের জন্য ক্র্যাক করার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, সব তোমরা টেলিগ্রাম চ্যানেলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইবটা করে রাখবে। আর প্লেলিস্ট করা রয়েছে চ্যানেলে। আর তোমাদের বলে রাখি, তোমাদের জন্য ইউটিউবে কমিউনিটি সেকশানে তোমাদের কুইজের ব্যবস্থা করা হয়েছে। ডেলি তোমরা কিন্তু ওখানে প্রশ্নোত্তর পাবে, যেগুলো এক্সামের জন্য একদম এক্সাম ওরিয়েন্টেড। সেই সমস্ত ধরনের প্রশ্নোত্তর কমিউনিটি সেকশানটা সকলে ফলো করবে এবং অ্যান্সার করার চেষ্টা করবে। যেটা অ্যান্সার হবে না অবশ্যই নোট করে রাখবে। এছাড়া তোমরা কিন্তু অবশ্যই, তোমাদের জন্য বলে রাখি, এই যে আমাদের আজকের ক্লাসের পিডিএফটা আছে না, আজকের ক্লাসের পিডিএফটা তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? টেলিগ্রামে কিন্তু আজকের ক্লাসের সম্পূর্ণ যে পিডিএফ রয়েছে সেটাকে কিন্তু শেয়ার করে দেওয়া হবে। এবং আমাদের কাছে যে সমস্ত পিডিএফ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। যার যেটা প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে ইতিহাস, সংবিধানে গুরুত্বপূর্ণ যে সমস্ত পিডিএফ রয়েছে এবং স্ট্যাটিক জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স 2025, এগুলো তো অবশ্যই তোমরা সকলের কাছে থাকা গুরুত্বপূর্ণ এটা। এছাড়া এসএসসি জিডির জন্য এই দুটো রয়েছে এবং অন্যান্য রেলওয়ের জন্য তো প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র অ্যাভেলেবেল আছেই। তো প্রয়োজন মতো তোমরা অবশ্যই নিয়ে নেবে। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে। আর এই সমস্ত ডেমো পিডিএফ তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখান থেকে দেখে নাও এবং অবশ্যই নাম্বারটি তোমরা সকলে সেভ করে নেবে, সেভ করে দেন মেসেজ করবে এই নাম্বারটিতে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।